বিপর্যয়। আমরা গতকাল থেকে সেই ছবি দেখছি, প্রচুর মৃত্যু হয়েছে। কিন্তু নেপালে এই হরপা বানের কারণ কি? আরো বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে নিউজ রুম থেকে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্করদার কাছে যাব। ভাস্করদা, নেপালে হরপা বানের কারণ আমি একদম ডিটেলসে তোমার থেকে শুনবো। একেবারেই দেখো বৃষ্টি, গতকাল থেকে আমরা এই গোটা পরিস্থিতির উপরে নজর রাখছি এবং আমরা শুধু নয়, বলা যেতে পারে গোটা বিশ্ব নজর রাখছে। তার কারণ যেভাবে এই ঘটনা ঘটেছে তা কারোর কোনো ধ্যান ধারণার মধ্যে ছিল না এবং আকস্মিকভাবেই এই ঘটনা ঘটায় প্রথমে আমরা সবাই হতবাক হয়েছি যে কেন এই ঘটনা ঘটলো। তার কারণ গতকাল কোনো বৃষ্টি হয়েছে এমনটা নয়, যে প্রবল বৃষ্টি হচ্ছিল গত 3-4 দিন ধরে, তার কারণে এরকম একটা হরপা বান এসছে এমনটা কিন্তু নয়। একেবারে রৌদ্রোজ্জ্বল দিন ছিল এবং গত 3 দিন ধরেই এই আবহাওয়া ছিল। তারপরে হঠাৎ করে এই ঘটনা কেন ঘটলো, এর এক নয় একাধিক তথ্য আমাদের সামনে উঠে আসছিল। প্রথমে আমরা যেটা জানতে পারলাম যে একটা 4.4 রিক্টার স্কেলে যেটা ধরা পড়ছে একটা ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পের ফলেই নাকি যে গ্লেসিয়ারে ওখানে যে জল জমে থাকে সেই জল বেরিয়ে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, সেই জানতে পারার তথ্যটাই কিন্তু আমি একটু সাধারণ দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে ছবিটি বৃষ্টি তুমিও দেখছো এবং আমার দর্শকরাও দেখছে, এই হচ্ছে সেই গ্লেসিয়ার, যে গ্লেসিয়ার গলছে এবং যে গ্লেসিয়ার গলে কিন্তু ক্রমশ এই গ্লেসিয়ার নিচের দিকে নামছে। এই গ্লেসিয়ার ধীরে 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 নিচের দিকে নামছে এবং এই যে বিপুল পরিমাণ যে বরফের একটা বড় চাই, এই চাই কিন্তু নিচের দিকে নামছে। এই চাইয়ের যে গতিবেগ, এই চায়ের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছে এই হরপা বানে। তার কারণ এই গ্লেসিয়ার ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে যে এই 2000 ফিট নাকি আয়তন ছিল এই গ্লেসিয়ারের, যেটা প্রায় 4000 ফিট নিচে পড়েছে। আমি নেক্সট ভিজুয়ালটাতে যাব যে গ্লেসিয়ার ব্লাস্ট যেটা করছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। গ্লেসিয়ার ব্লাস্ট, এই দেখো আমি একটু গ্রাফিক্সের মাধ্যমে যাচ্ছি, ওই গ্লেসিয়ার ব্লাস্ট করছে এবং সেই গ্লেসিয়ার ব্লাস্ট করে কিন্তু একেবারে নিচের উপরে পড়ছে। এই ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি, ফ্ল্যাশ ফ্লাড যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই গ্লেসিয়ার। আমি আবারও দর্শকদের সামনে সেই ছবিটাকে একটু তুলে ধরার চেষ্টা করব যে গ্লেসিয়ার কি করে ভেঙে পড়ছে, তার যে ফ্ল্যাশ ফ্লাডের যে ভয়ঙ্কর দৃশ্য, সেই দৃশ্যতে আমি আবারও একবার যাব। যে দেখো ওই যে গ্লেসিয়ার বয়ে আসছিল, সেই গ্লেসিয়ার কিন্তু এইভাবে ভেঙে পড়লো একেবারে নিচে, যেখানে কিছুটা ওই জল জমে থাকে আমরা জানি, সেই জলের উপরে পড়েছে এবং তার যে গতিবেগ, সেই গতিবেগ ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর গতিবেগ নিয়েই কিন্তু এই জল নিচের দিকে ক্রমাগত নিচে নামতে থাকে। তার কারণ জলের গতিবেগ নিচের দিকেই যায়, এটা আমরা সবাই জানি। আমরা যদি থার্ড ছবিটাতে আসি, অর্থাৎ গ্লেসিয়ার ভেঙে পড়লো, দ্যাট ইজ দ্য ম্যাপ, দ্যাট ইজ দ্য ম্যাপ। এই ম্যাপের ছবি, এখানে এখন ড্রাই ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু তোমাকে আমি বলি এই যে গতিপথ, এই যে ছবি, এইখান দিয়েই কিন্তু জলটা এসছে। কেন জলটা আমরা এই ম্যাপটা দেখাচ্ছি, এর পরের ম্যাপটা দেখলে তুমি বুঝতে পারবে যে এইখান দিয়েই কিন্তু জলটা বয়ে এসছে। আমি এর পরের ম্যাপে যাব। এর পরের ম্যাপটা, এই যে বর্ডার, এই হচ্ছে নেপাল এবং চীন বর্ডার। এই ছবিটি গতকালকে ভাইরাল হয়েছে, কিন্তু এই ছবির পাশে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু দর্শকরা দেখতে পায়নি। আমরা প্রথম সেই ছবিটা দেখাচ্ছি। এই বর্ডারের ওপর দিয়ে যে জল উতলে পড়েছে, সেই ভিজুয়াল দর্শকরা দেখেছেন, দর্শকরা জানেন। কিন্তু সেই বর্ডারের পাশে কি ছিল, এই যে দেখো, যেটা একটু আগেই আমি দেখাচ্ছিলাম যে এইখান দিয়ে জলটা বয়ে এসেছে। এই জল কিন্তু বয়ে এসে এই সেই জায়গা যেখান দিয়ে জল বয়ে এসেছে, পরের ভিজুয়াল, বর্ডার ভিজুয়াল, এইখান দিয়ে জলটা এসে কিন্তু উতলে পড়েছে। সেই উতলে পড়ার ছবি, অর্থাৎ চায়না নেপাল বর্ডারের যে ভয়াবহ দৃশ্য, যেটা সিসি ক্যামে ধরা পড়েছে, যেখানে লোকজন পালাচ্ছে, সেই ছবি হচ্ছে এইটা। অর্থাৎ ওই যে জল আসছে, দেখো এখনো পর্যন্ত জল কিন্তু এসে নামেনি। জলটা আসার অনুভব করেই কিন্তু সেখানের মানুষজন, লোকজন পালাচ্ছে। এরপর আস্তে আস্তে এই যে জল ঢুকলো, এই যে জল ঢুকছে, ওই যে গ্লেসিয়ার ভেঙেছিল, সেই জলটি কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়লো তার ওই পেছনের জায়গা দিয়ে। এবার প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই যে তাহলে এই জলটা এখান দিয়ে এলো কেন? তার কারণ গিরিখাতটা এখান দিয়েই ছিল এবং এই বর্ডারের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটি নদী, যেই নদীর মধ্যে দিয়ে কিন্তু তার পরবর্তীতে পাস হয়েছে। অর্থাৎ এই দেখো সেই বর্ডার
বর্ডার, এবং এই বর্ডারের পাশেই হচ্ছে সেই নদী, অর্থাৎ এই গিরিখাত দিয়ে জল নেমে এসছে। জলের গতিবেগ বা জলের উচ্চতা এতটাই ছিল যে এই বিশাল যে গেট, এই গেটের ওপর দিয়ে কিন্তু জল প্রভাবিত হয়েছে, তারপর জল ধাবিত হয়েছে এই নদীর পথ ধরে। এবং যেই নদীর পথ ধরে আমরা দেখেছি যে এই নদীর পথ ধরে যে জল যাচ্ছে সেখানে একদম বেলি ব্রিজ ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এই গোটা কারণটাই কিন্তু পরিষ্কার আমাদের কাছে, যে গ্লেসিয়ার ভেঙে পড়লো। গ্লেসিয়ার ভেঙে পড়ার কারণে একটা প্রবল ভূমিকম্পের সৃষ্টি হলো, এবং সেই সৃষ্টি হওয়ার ফলে প্রবল জোরে জল কিন্তু একেবারে ধাবিত হলো নিচের পথে, এবং সেই জল কিন্তু একেবারে যে ভয়াবহ দৃশ্য আমাদের কাছে শেষটা এসছে। দেখো, একেবারে খেলনা বাড়ির মতন সমস্ত কিছু, বাড়ি ঘর ধর, গাছপাতা, গাড়ি ঘর যা ছিল সবকে একেবারে তছনছ করে নিয়ে চলে যাচ্ছে। এই ভিজুয়াল ভয়ঙ্কর। অনেকেই এই ছবি দেখে হয়তো ভয় পেতে পারেন, তার খারাপ লাগতে পারে, আমরা দুঃখিত। নন এডিটেড ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি ভয়াবহতা এই এই প্রবল যে হরপাবান আমরা যাকে বলছি, সেই হরপাবানে লক্ষ্য করা গেছে। খেলনা বাড়ি, খেলনা পুতুলের মতন সমস্ত কিছু তছনছ করে নিয়ে চলে গেছে। এই মুহূর্তে মৃতের সংখ্যা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। সরকারিভাবে একরকম তথ্য বলা হচ্ছে, কিন্তু বেসরকারিভাবে যে তথ্য আমাদের কাছে আসছে সেটা অনেক বেশি, এবং শেষ পর্যন্ত সেটা কোথায় দাঁড়ায় সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হলো কেন, বা এই গ্লেসিয়ারই বা ভাঙলো কেন, এত বড় জলোচ্ছ্বাস আসলো কেন? খুব স্বাভাবিকভাবেই যেটা আসছে শব্দটি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তুমি জানো বৃষ্টি যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কিন্তু ক্রমাগত গ্লেসিয়ার গলছে, এবং গ্লেসিয়ার গলার কারণে কি ধরনের ঘটনা ঘটতে পারে এই নেপালের এই ঘটনা কিন্তু তার প্রমাণ দিচ্ছে, এবং সেটা একেবারে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমাদের ডেভেলপমেন্ট, আমাদের যে বিজ্ঞান প্রযুক্তির যে অগ্রগতি, সেই অগ্রগতি যে প্রকৃতির কাছে একেবারেই তুচ্ছ, তা কিন্তু ফের একবার প্রমাণিত হয়ে গেল। তার কারণ গ্লেসিয়ার গলছে বলেই কিন্তু আজকে ওই ছবিটি আমরা দেখতে পেলাম। একেবারে প্রথমের ছবিটিতে আমি আরেকবার একটু ফিরে যাওয়ার চেষ্টা করব, যে যেখানে গ্লেসিয়ার গলছে এবং গ্লেসিয়ার ক্রমাগত এগিয়ে আসছে, এই সেই ছবি। এই গ্লেসিয়ার গলার অন্যতম কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আজকে ক্রমাগত এই গ্লেসিয়ার গলছে, এবং যার প্রভাব এসে পড়ছে সাধারণ মানুষের ওপর। এবং প্রকৃতি কিন্তু এই কথা বিশ্বাস করে না বা এই কথা জানে না যে কোথায় কি রয়েছে। প্রকৃতির রোষের মধ্যে যখন কেউ কিছু পড়ে তখন তার যে ভয়াবহতা দেখা যায়, এই ফ্লাড কিন্তু আমাদের সেটা আরও একবার প্রমাণ করে দিল। এবং এটাই প্রথম নয়, আমরা আমাদের ভারতবর্ষে কখনো উত্তরাখণ্ডে, কখনো সিকিমে আমরা এই ফ্লাড দেখেছি। এমনকি কিছুদিন আগে আসামে যে বন্যা সংঘটিত হয়েছে ব্রহ্মপুত্রে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনাই আমরা লক্ষ্য করেছি। সুতরাং আমরা একটার পর একটা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছি, কিন্তু তার থেকে কি শিক্ষা নিচ্ছি, তার থেকে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি? তার কারণ যদি চেষ্টা করে থাকি তাহলে এই ধরনের ঘটনা বারবার কেন আমাদের সঙ্গে ঘটছে? গ্লেসিয়ারগুলোতে যেখানে জল জমে তা পর্যবেক্ষণ করার নিয়ম রয়েছে। সেই পর্যবেক্ষণ করলেই শুধু হবে না, সেই পর্যবেক্ষণের তথ্য আদান প্রদানেরও প্রয়োজনীয়তা রয়েছে। সত্যি কি আমরা সেই তথ্য আদান প্রদান করতে পারছি? তার কারণ এই যে গ্লেসিয়ারটি তুমি দেখছো বৃষ্টি, এই গ্লেসিয়ারটি কিন্তু ভারতের মধ্যে নয়, এটি সম্পূর্ণ চীনের মধ্যে। অর্থাৎ এই জলটি আসছে কিন্তু একেবারে চীনের দিক থেকে, তিব্বতের দিক থেকে। ফলে চীনের সঙ্গে ভারতের যদি তথ্য আদান প্রদানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকছে না। তার কারণ তথ্যই যদি না জানতে পারা যায় তাহলে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে কি করে? বৃষ্টি, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিপর্যয় মোকাবেলার বিশেষজ্ঞ প্রদীপ্ত ঘোষাল। প্রদীপ্তদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রদীপ্তদা, এখনো পর্যন্ত আমি আপনাদের একটু আগে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করলাম যে গোটা ঘটনাটা কিভাবে ঘটেছে, এবং গোটা ঘটনার পেছনে দায়ী আমি যদি বলি তাহলে, বা যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমার প্রথম প্রশ্ন, যে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় কি রোধ করা সম্ভব? নমস্কার। প্রাকৃতিক বিপর্যয় রোধ করা তো সম্ভব নয়, প্রাকৃতিক বিপর্যয় রোধ করা সম্ভব নয়। কারণ হচ্ছে যে ড্যামেজ হ্যাজ বিন ডান। এবার আপনি যে জিনিসগুলো বললেন সেটা মোটামুটি একেবারেই সত্যি কথা। কয়েকটা জিনিস বলতে চাই। এক হচ্ছে যেমন কর্ম তেমন ফল।
আমরা যা করছি তার ফলই আমরা পাচ্ছি। সুতরাং এখানে কাউকে দোষারোপ করার কোনো জায়গা নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেভেলপমেন্টের নামে আমরা যা ঘটনা ঘটাচ্ছি, আমরা ভারতবর্ষেও যা ঘটাচ্ছি, চীনও তাই ঘটাচ্ছে, তিব্বতেও তাই ঘটনা ঘটছে। আজকে হিমালয় যে আমাদের এই যে সিস্টেমসগুলো রয়েছে, যেমন গ্লেশিয়াল আইস, এটা এতই ঠুনকো, এটা অ্যান্টার্কটিকার আইসের মতো নয়, কিন্তু এটা এতই ঠুনকো যে এই হিমালয়ান আইস গোল মানে এর কাছে অবধি যাওয়ার কথা নয়, সেখানে আমরা মোটামুটি গ্লেশিয়ার অবধি গিয়ে ওখানে হোমস্টে বানাচ্ছি আর কি, এবং ড্যামের পর ড্যাম তৈরি হচ্ছে, আমরা ব্লাস্টিং করছি সেই ড্যামগুলো তৈরি করবার জন্য। হিমালয় হচ্ছে একটা ভীষণ ঠুনকো একটা পাহাড়, সেখানে এই একটা ড্যাম তৈরি করতে গেলে আজকে উত্তরাখণ্ডে ভাবুন প্রায় 400-র কাছাকাছি ড্যাম, আজকে হিমাচল প্রদেশে ওরকমই প্রায় 300 সামথিং কত ড্যাম। এই ড্যামগুলো তৈরি করবার জন্য ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করা হয়েছে এবং তলা দিয়ে ব্লাস্টিং করে তার ওই স্পিলওয়েগুলো তৈরি করা হয়েছে, পাহাড় ফুটো করে করে হয়েছে। আমরা দারুণ দারুণ রাস্তা বানাচ্ছি, বড় বড় টানেল বানাচ্ছি, দারুণ ইমপ্রুভমেন্ট হচ্ছে, লাইন রেলওয়ে লাইন নিয়ে একেবারে প্রায় এবার ভুটানও ঢুকে যাবো এরকম অবস্থা, সব কিন্তু ব্লাস্টিং করে হচ্ছে। এবং আমরা কোথায় পৌঁছচ্ছি, সেই গ্লেশিয়ার লাইনের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আজকে নর্থ সিকিম আপনি যদি যান, কোটি কোটি লোক এই মোটরসাইকেল, স্কুটার, গাড়ি সবকিছু নিয়ে কলকাতা থেকে শুরু করে একেবারে হু করে তারা একদিনের মধ্যে একেবারে সেই গুরুদং মারলে, গোমুখ, হ্যানা ত্যানা সমস্ত পৌঁছে যাচ্ছে। এই ওয়ার্মিং কাদের জন্য হচ্ছে? মানুষের জন্য হচ্ছে। আর ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা যদি বলেন, এটাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ দি ডিজাস্টার। কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট হচ্ছে প্রি ডিজাস্টার ঘটার আগের যে ম্যানেজমেন্ট, এখানে কোনো ঘটার আগে কোনো ম্যানেজমেন্ট নেই, ডিজাস্টার ঘটে যাওয়ার পরের ম্যানেজমেন্ট আমরা করি। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি প্রদীপ্ত দা, আমি একটু জানতে চাইবো, এই আপনি বললেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে ডিজাস্টার হওয়ার আগে তাকে ম্যানেজ করা। আমার এখানেই প্রশ্ন যে ধরুন এই যে গ্লেসিয়ার্সগুলো গলছে, গ্লেসিয়ার্সগুলো এক জায়গায় জমা হচ্ছে বা গ্লেসিয়ার ভেঙে পড়তে পারে বা তার পূর্ববর্তী যে অবস্থান, এই অবস্থানের ওপর নজরদারি এবং এই নজরদারি সংক্রান্ত তথ্য আদান প্রদান এই বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় বলে মনে করেন? দেখুন, এই গ্লেশিয়াল আইস গলছে, কতটা গলছে, কি হচ্ছে, কোথায় কোথায় গ্লেশিয়াল লেক ফর্ম করছে, এগুলো দুভাবে করার কথা। একটা হচ্ছে স্যাটেলাইট ফটোগ্রাফি দিয়ে করার কথা, আরেকটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে আপনাকে এই ফুট যারা মানে পায়ে হেঁটে এই সমস্ত জায়গাতে পৌঁছতে হয় এদেরকে, এবং তারা গিয়ে দেখে যে কোথায় গ্লেশিয়াল, যেখান ধরুন স্যাটেলাইট ফটোগ্রাফিতে একটা কিছু বেরোলো, এবার সেইটাকে চেক করবার জন্য গ্রাউন্ড লেভেলে একটা টিম যায়, সেখানে গিয়ে চেক করা হয় যে কিরকম আইস জমেছে বা কতটা জল গলেছে বা কি মেজারমেন্ট আগের বার ছিল এখন কি হয়েছে। এবং বহু জায়গাতে সেন্সার্স লাগানোর কথা, যেখানে হচ্ছে যে ধরুন কতটা মানে হিট প্রডিউসড হচ্ছে, তার থেকে একটা ক্যালকুলেশন পাওয়া যায় যে কতটা জল কোথায় জমে আছে বা কতটা জল ফর্মেশন হচ্ছে। দেখুন, গ্লেশিয়াল আইস গলছে সেটা বড় কথা না, আইসটা তো গলবেই, আমাদের জল তো বরফ গলা জল থেকেই আসছে, সমস্ত নদীগুলো দিয়ে তাই আসছে। কথাটা হচ্ছে যে কি রেটে গলছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই আইসের থিকনেসটা কতখানি কমে গেছে, সেটা যতটা কমার কথা তার চেয়ে বেশি কমেছে, কারণ আইস তো বাড়ে প্রত্যেক বছর, আবার সেটা কমেও যায়। 2 নম্বর হচ্ছে যে এই যে গ্লেশিয়াল আইস থেকে অ্যাকচুয়ালি কি গ্লেশিয়াল আইসের মধ্যে ভেতরে থাকেটা কি, এগুলো হচ্ছে বহু পুরনো, মানে কয়েক হাজার লক্ষ বছর আগে থেকে এগুলো জমে আছে। এর মধ্যে আছে হচ্ছে মাটি, রক্স ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এটা জমে আছে। আপনি যদি জলের রংটা দেখেন একটা কালো রঙের কুচকুচে জল ওপর থেকে নেমে আসছে। এই কালো রঙের জল মানেটা কি? তার মানে হচ্ছে যে এই যে যেটা নামছে সেটা আজকের কোনো একটা পরিষ্কার সুন্দর বরফ গলা জল নয়,
এটা হচ্ছে কয়েক লক্ষ বছরের জমা একটা মাটি শুদ্ধ, পাথর শুদ্ধ, জমা একটা জিনিস। আপনার ওই জিনিসটা যখন গলে গেছে, তার মানে হচ্ছে কোরটা গলে গেছে। এই কোরটা যখন গলে একটা গ্লেসিয়াল লেক ফর্ম করেছিল, এটা আগে থেকেই তারা বোঝা উচিত ছিল বা বুঝেছে। এখানটাই আপনি যেটা বললেন প্রদীপ্ত দা, যা বোঝা উচিত ছিল বা বুঝেছে, এখানে কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার সিস্টেমও চলে আসছে, অর্থাৎ চীন এবং ভারত এবং নেপাল তিনটি দেশের একটা সমন্বয়ের বিষয় চলে আসছে। এবং যেটা একটু আগে আপনি বলছিলেন যে ড্যাম তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা জানি যে চীন ব্রহ্মপুত্রের ওপরও ড্যাম তৈরি করছে, আবার এই পাশেও কিন্তু তারা ড্যাম তৈরি করছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি কোনোভাবে চীনের যে মানে দৌরাত্ম্য বা চীনের যে আগ্রাসন নীতি, তারই একটা প্রভাবের ফল আমরা নেপাল ভারতে পড়ছে বলে মনে করেন? একেবারে 100%, 100%। চীন যা শুরু করেছে এই তিবেটকে মানে তাদেরকে কবজায় রাখার জন্য, এবং মানে একটা বর্ডারে তাদের একটা ম্যাসিভ প্রেজেন্স করবার জন্য। এবার কি হয়, আপনি যদি একটা বর্ডারে একটা দিকে খুব মানে তৎপরতা হয়, একটা মিলিটারি তৎপরতা এবং তার ওইখানে সমস্ত ব্যবস্থাপনা, উল্টো দিকের যে রাজ্য তাকেও তো তাই করতে হয়, তাই করছে ভারতবর্ষ। আমি মানে দোষ দিতে পারছি না, তার কারণ হচ্ছে যে ওই পাশে যদি আপনি একটা ট্যাঙ্ক নিয়ে এসে দাঁড়ান বর্ডারের ওপাশে, তো আমাকে ওই পাশে থেকে ট্যাঙ্কই নিতে হবে। তো আজকে এই ঘটনাটাই ঘটছে। আজকে আমাদেরকে ওদের সঙ্গে মানে ওদের অসভ্যতার জন্য, ওদের মানে অব্যবস্থার জন্য, ওদের লোভের জন্য আমাদেরকে বাধ্য হচ্ছি আমরা ওইখানে ওইগুলো করবার জন্য, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের দেবভূমিতে করবার কথা নয়। এবং সেই ঘটনা আজকে মানে এই যে যত ডেভেলপমেন্ট হচ্ছে, এই পুরো ব্যাপারটাই হচ্ছে চীনকে কাউন্টার করবার জন্য। সেটা আপনি ইস্টার্ন হিমালয়ে দেখুন, কি ওয়েস্টার্ন হিমালয়ে দেখুন, কি সেন্ট্রাল হিমালয়ে দেখুন। এবং এই আজকে দেখুন, পাপের ফল কিন্তু দুদিকেই ভুগতে হবে। আজকে চায়না যদি মনে করে যে সে এগুলোই করে যাবে, সে কিছুই তার কোনো ক্ষতি হবে না, একেবারে ভুল। কারণ আজকে ধরুন এই যে মানে এই মানস সরোবর বা আমাদের কৈলাস পর্বতের আশপাশ দিয়ে অন্তত মেজর 3টে রিভার সিস্টেম বেরিয়েছে, মেজর একদম। এবং তারাই ফিট করছে, মানে ওদিকে চলে যাচ্ছে পাকিস্তান অব্দি কিছু, এদিক দিয়ে ঘুরে এসে বাংলাদেশের মধ্যে দিয়ে এবং ভারতের মধ্যে দিয়ে তো বটেই। ওখানে যেগুলো ঘটবে তার প্রত্যেকটা এফেক্ট এই 3টে দেশেই যাবে। একেবারেই প্রদীপ্ত দা, আপনাকে আজকে এই মুহূর্তে পর্যন্ত মানে মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সময় আমাদের এই সেগমেন্টের শেষ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ প্রদীপ্ত দা আমাদের সময় দেওয়ার জন্য। বৃষ্টি, তুমি পরিষ্কার বুঝতে পারলে যে এই ঘটনাটি, এই ভয়াবহ ঘটনাটি কেন ঘটেছে। আমরা গ্রাফিক্যালি কিছুটা ছবি দিয়ে একদম পরিষ্কার বোঝাবার চেষ্টা করলাম সাধারণ মানুষকেও, যে এই গোটা ঘটনাটা কেন ঘটেছে। এবং এই গোটা ঘটনার জন্য যদি একদিকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং দায়ী হয়ে থাকে, আরেক দিকে কিন্তু দায়ী অবশ্যই হচ্ছে চীন এবং তাদের যে আগ্রাসন এবং ডেভেলপমেন্টের নামে তারা যা করছে, তার প্রভাব কিন্তু ভুগতে হচ্ছে নিচে থাকা, অর্থাৎ হিমালয়ের নিচের দিকে থাকা দেশগুলো, অর্থাৎ নেপাল, কখনো ভুটান, কখনো বাংলাদেশ এবং ভারত তো বটেই। বৃষ্টি, একদমই।